ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। শরতের সন্ধ্যা, হাওয়ায় কুয়াশার পরত। শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে রায়চৌধুরী রাজবাড়ি নামে এক প্রাসাদ দাঁড়িয়ে আছে, 100 বছরের পুরনো। লোকমুখে প্রচলিত, রাত হলে ওই প্রাসাদের ভেতর থেকে শোনা যায় কান্নার আওয়াজ, ঘণ্টাধ্বনি আর অদ্ভুত পায়ের শব্দ। কেউ ওদিক দিয়ে যায় না। রুদ্র ও মেঘলা কলেজে ইতিহাস পড়ে। একদিন কলেজের প্রজেক্টের জন্য তারা ঠিক করল রায়চৌধুরী রাজবাড়ির ইতিহাস নিয়ে গবেষণা করবে। সবাই শুনে চমকে গেল। তোমরা পাগল নাকি? ওখানে নাকি রাত হলেই কেউ ফিরতে পারে না। ভূত বলে কিছু নেই, অর্ক। সবই মানুষের বানানো ভয়। আমরা যাচ্ছি ওর আসল রহস্য খুঁজে বের করতে। পরের দিন 3 বন্ধু, মেঘলা, রুদ্র ও অর্ক, সকাল সকাল সাইকেল নিয়ে রওনা দিল। রাস্তা ধীরে ধীরে ফাঁকা হয়ে আসছিল। বড় বড় বটগাছের ছায়া রাস্তায় পড়েছে। সামনেই প্রাসাদের মূল গেট। এই জায়গাটা যেন অন্যরকম লাগছে, খুব ঠান্ডা। রুদ্র দরজাটা ঠেলে ভেতরে ঢুকল। রাজবাড়ির ভেতর ছায়া, মাকড়সার জাল আর ধুলোয় ভরা। দেয়ালে বড় বড় তেলের ছবি, রাজা মহারাজাদের প্রতিকৃতি। হঠাৎ করিডোর থেকে কারো পায়ের শব্দ শোনা গেল। কে কে ওখানে? কেউ উত্তর দিল না। শুধু বাতাসের ঝাপটা আর ভারী দরজা ধপ করে বন্ধ হয়ে গেল। তারা 3 জনই আতঙ্কিত। হঠাৎ এক কোণ থেকে দেখা গেল সাদা ধবধবে শাড়ি পরা এক নারী। অদ্ভুত চোখ, মুখে অস্বাভাবিক শান্তি। তিনি রাজবাড়ির ভেতরের করিডোর দিয়ে চলে গেলেন। কেউ কোনো আওয়াজ করল না। মেঘলা ফিস ফিস করে বলল, তুমি দেখলে? ও কি ভূত? রুদ্র কাঁপলেও বলল, ভূত নয়, হয়তো কেউ থাকছে এখানে। তারা পিছু নিল, কিন্তু মায়া হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। কেবল বাতাসের ঘূর্ণি আর এক পুরনো গানের আওয়াজ ভেসে এলো। 3 বন্ধু সেখান থেকে বেরিয়ে রাজবাড়ির পাশে একটা পুরনো কুঁড়ে ঘরে থাকে মাধব কাকা, রাজপরিবারের শেষ কর্মচারী। তারা মাধব কাকার সঙ্গে দেখা করল। মাধব কাকার কাছ থেকে তারা রাজবাড়ি রহস্য জানতে চাইল। মাধব কাকা ধীরে ধীরে বললেন, এই রাজবাড়ি একসময় খুবই গৌরবময় ছিল, কিন্তু রায় বাহাদুরের কন্যা মায়া, ওর বিয়ের আগের রাতে এই বাড়িতেই খুন হয়। তখন থেকেই এই বাড়িতে রাত হলে ওর আত্মা ঘুরে বেড়ায়। অর্ক কাঁপা গলায় বলল, কে খুন করেছিল? এই রহস্য আজও কেউ জানতে পারেনি। যারা খুঁজতে গিয়েছে কেউ আর ফিরে আসেনি। মাধব কাকার কাছে সবকিছু জানার পর তারা 3 জন ঠিক করল আজ রাতটা রাজবাড়িতে থাকবে। তারা রাত বাড়তেই চারদিক কুয়াশায় ঢেকে গেল। হঠাৎ দেয়ালের ঘড়িতে বাজল 12টা। সাথে সাথে ভেসে এলো হাহাকার, নারীর কান্নার আওয়াজ। দরজা ধীরে ধীরে খুলে গেল। সেই সাদা শাড়ির নারী করিডোরে দাঁড়িয়ে, এবার তার চোখে রক্ত লাল আলো। অর্ক চিৎকার করল, আমি আর পারছি না রে। কিন্তু মেঘলা লক্ষ্য করল মায়া কিছু একটা ইশারা করছে, যেন সাহায্য চাইছে। তারা ভয়ে ভয়ে কোনো রকমে রাত কাটিয়ে পরের দিন সকালে তারা রাজবাড়ির ভেতর খুঁজতে গিয়ে পুরনো ধুলোয় ধূসর একটা ডায়েরি পেল। সেটি ছিল মায়ার নিজের হাতে লেখা। ডায়েরিতে লেখা, আমাকে বিয়ে না করতে দেওয়ার জন্য কেউ ষড়যন্ত্র করছে। আমি ভয় পাচ্ছি। আজ রাতে আমি হয়তো বাঁচব না। যদি কেউ এই লেখা পড়ো, আমার ঘরের গোপন দরজার পেছনে সব প্রমাণ লুকিয়ে আছে। মানে মায়াকে খুন করা হয়েছিল, আত্মহত্যা নয়। ডায়েরির মানচিত্র ধরে তারা মায়ার ঘরে গেল। দেয়ালের আড়ালে একটা লুকোনো দরজা পাওয়া গেল। ভেতরে ছোট্ট একটা ঘর, মেঝেতে শুকনো রক্তের দাগ আর ছেঁড়া ওড়না। সেখানে পাওয়া গেল এক টুকরো নথি। তাতে লেখা,
রায়বাহাদুরের ভগ্নিপতি দেবেন্দ্রর নাম। মানে খুনি ও ছিল। সম্ভবত মায়া তার সম্পত্তির জন্য খুন হয়েছিল। রাত নামতেই তারা আবার ঘরে ফিরে এলো। এবার মায়া সামনে এসে দাঁড়াল। ধীরে ধীরে বলল, তোমরা সত্য খুঁজে পেয়েছ, আমাকে ন্যায় দাও। তারপর মায়া হাত ইশারায় রাজবাড়ির পেছনের বাগানের দিকে নির্দেশ করল। তিনজন সেখানে গিয়ে মাটির তলায় পুঁতে রাখা একটা বাক্স পেল। বাক্স খুলে বেরোল সোনার গয়না আর দেবেন্দ্রর স্বীকারোক্তিপত্র। তারা সব তথ্য প্রমাণ পুলিশের হাতে তুলে দিয়ে রাজবাড়ি থেকে বেরিয়ে আসে। অর্ক বিস্ময়ে বলল, মানে ভূতের জন্য নয়, মানুষের জন্যই সবকিছু ঘটেছিল। কিন্তু আত্মা আমাদের পথ দেখিয়েছে। রাজবাড়ির ভেতর থেকে এবার কোনো কান্নার আওয়াজ শোনা গেল না। মায়ার আত্মা ধীরে ধীরে ম্লান হয়ে মিলিয়ে গেল, যেন শান্তি পেল বহু বছর পর।